নমস্কার দাদা, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। প্রথমেই অনেক শুভেচ্ছা, প্রার্থী হিসেবে ধন্যবাদ। মনোনীত হয়েছেন। আমি প্রথম হুম, প্রশ্ন আপনাকে করব, দাদা আপনি বিজেপির মনোনীত প্রার্থী, মেমারি থেকে একজন হুম, হুম, সাংবাদিক হুম, হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এসেছেন। এই যে হঠাৎ হুম। রাজনীতিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন? সাংবাদিক হিসেবে তো সরকার বিরোধী খবর করেছি। এবার অফার এলো যে সিস্টেমের মধ্যে ঢুকে যদি সিস্টেমের বিরুদ্ধে কিছু করা যায়। এমনিতেই রাজ্যের অবস্থা তো দেখছো, চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দল চলছে, তোষণবাজের দল চলছে। এই সরকারটাকে তো পরিবর্তন করাতেই হবে, সেখানে সবাইকে মাঠে নামতে হবে। আমার মনে হয়েছে সরকারটা পরিবর্তন না করলে রাজ্য শেষ হয়ে যাচ্ছে এবং দেশ বিপদে চলে যাচ্ছে, তাই আমি মাঠে নেমেছি। মানে তার সাংবাদিকতা থেকে একদম সরাসরি মানুষের সেবায় এই যে আসার সিদ্ধান্ত, এটা কতটা আবেগ আর কতটা দায়িত্ববোধ থেকে এসেছে দাদা? অনেকটাই 25 বছর সাংবাদিকতা করছি তো অনেকটাই ভাবতে হয়েছে। সাংবাদিকতার একটা জায়গা ছিল, সেখান থেকে ডাইরেক্ট পলিটিক্সে আসতে গেলে অনেকটাই ভাবনা চিন্তা করতে হয়। কিন্তু আমাদের রাজ্যের ইতিহাসে এই ঘটনা বা দেশের ইতিহাসে এই ঘটনা নতুন কিছু নয়। অনেক সাংবাদিকই পলিটিক্সে এসেছেন এবং তারা ভালো পলিটিশিয়ান হয়েছেন। আশা করছি আমি মানুষের প্রতি নিজের দায় দায়িত্ব পালন করতে পারবো। একেবারেই। মানবতা এতদিন মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন, এবার একদম হুম, নিজে সমস্যার সমাধান করতে ময়দানে নামলেন। হুম। কেমন লাগছে? ভালো লাগছে, ডাইরেক্ট মানুষের কাছে যেতে পারবো, মানুষের কথা শুনতে পারবো, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। ভালো লাগছে, একটা অন্যরকমের ফিলিংস একটা। একজন সাংবাদিক হিসেবে মাঠে কাজ করার অভিজ্ঞতা, এটা কি আপনাকে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে রাখে? দেখো, সাংবাদিক হিসেবে তো আমি তো মাঠে কাজই করেছি। আমি তো 25 বছরের সাংবাদিকতা জীবনে 2001 থেকে 10 অব্দি তো আমি তো রিপোর্টার ছিলাম। বিভিন্ন জেলাতে কাজ করেছি। ফলে সেক্ষেত্রে মানুষের কাছে কথা বলার মানে সুযোগ সুবিধা সবটাই আমার ছিল। এবার একটা নতুন ফিল্ড, যেখানে সাংবাদিক হিসেবে মানুষের সঙ্গে কথা বলেছি, এবার রাজনৈতিক নেতা হিসেবে আমি কথা বলবো, ব্যাস এটাই আর কি। একবারে ইটিভির সেই দিনগুলো থেকে আজকে রাজনৈতিক একদম মাঠে কিরকম লাগছে মানবতা? ভালো লাগছে। মেমারির কে যে উন্নয়নের নতুন মডেল হিসেবে গড়ে তুলতে আপনার হুম। ঠিক ভিশনটা কি মানবতা? দেখো, অনেক কিছুই আছে তৃণমূল সরকারের আমলে, ভালো করে জানো, তৃণমূলের না আছে ভীষণ, না আছে মত, না আছে কিছু আদর্শ, কিছুই নেই। মেমারিতে এই মুহূর্তে চাষিদের অবস্থা খুব খারাপ। আলু চাষিরা দাম পাচ্ছে না, প্রচন্ড রকমের তারা একদম কি বলবো অভাবে ভুগছে। আলুর একদমই দাম নেই, মাঠে ঘাটে আলু 1 টাকা 1.5 টাকায় বিকুচ্ছে। রাস্তা থেকে মানে মাঠ থেকে বাড়ি নিয়ে যাচ্ছে না কেউ আলু। আলুর চেয়ে আলুর বস্তার দাম বেশি। এই সমস্ত সমাধানগুলো শুধুমাত্র তৃণমূলের কোনো প্ল্যান পরিকল্পনা না থাকার জন্য হচ্ছে। আমি বারবার যেটা আমার খবরে বলে এসেছি যে এই রাজ্য সরকারটা একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা 15 বছর এই রাজ্যের সিংহাসনে বসে রেখেছি, সেটা অত্যন্ত পরিবর্তন দরকার। মেমারিতে শুধু মেমারি কেন, বর্ধমান বা হুগলি যেখানে যেখানে আলু চাষ হয়, সেখানে দাঁড়ালেই একটা লোক বুঝতে পারবে যে এবারে আলু চাষিদের কি অবস্থা। এটা শুধুমাত্র তৃণমূলের কোনো প্ল্যান পরিকল্পনা কিচ্ছু নেই বলে আমাদের চাষিদের এই অবস্থা হয়ে গেছে। যেখানে মূল ভিত্তি হচ্ছে চাষিরা, চাষিদের ফসল, সেখানে সেই ফসলের দাম নেই। অদ্ভুত একটা ব্যাপার, তুমি জেনে অবাক হবে, মাঠে আলুর দাম নেই 1 টাকা 1.5 টাকা কেজি, তুমি কিন্তু বাজার থেকে কিনছো 15 কোটি টাকায়। অদ্ভুত ব্যাপার নয়? কখনো দেখেছো এরকম কখনো সিস্টেম, যে মাঠে চাষিরা আলুর দাম পাচ্ছে না 1 থেকে 1.5 টাকা কেজি, বাজারে কিনতে হচ্ছে 15 টাকা কিলো, আর 5টা মাস পর সেই আলু 40 টাকায় কিলো কিনতে হবে? শুধুমাত্র তৃণমূলের এই ফোরে এবং দালালগুলোর জন্য, কোনো পরিকল্পনা না থাকার জন্য এই জিনিসটা হচ্ছে। এটা পরিবর্তন অত্যন্ত দরকার, মানুষ এটা বুঝে গেছে। মানবতা একটা কথা বলবো, এই যে মানুষ আপনাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে, প্রথমেই একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রথম 100 দিনে আপনার মূল 3টি কাজ কি হবে? দেখো, আমার কিছু নিজস্ব থাকবে। পার্টিগত তো কিছু জিনিস আছে। যেমন তুমি জানো, আমাদের বিজেপি পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে 3,000 টাকা করে। সেটা এবং মানে গভর্নমেন্টের, বিজেপি গভর্নমেন্ট গড়া হলেই সেটা প্রথম 1 থেকে 1 মাসের মধ্যেই চালু করা হবে। সেগুলো তো আছে, সেগুলো কিভাবে করা হচ্ছে সেগুলো দেখতে হবে। আমার নিজস্ব কিছু ভীষণ আছে এখানে মেমারির জন্য, সেগুলোকে আমি আস্তে আস্তে পালন করার চেষ্টা করবো, এবং যাই করবো সেটা সবটাই মেমারির মানুষকে নিয়ে হবে, মানে মানুষকে বাদ দিয়ে নয়। মানে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যদি কোনো এলাকায় একটা আলোক স্তম্ভ লাগানো হয়, সেখানেও দেখা যায় নেতারা ওই স্তম্ভটা লাগায়, নিজেরা কয়েক লাখ টাকা ঝেপে দেয়। সেটা যাতে না হয় সেজন্য মানুষকে সেখানে ইনভলভ করতে হবে। মানে মানুষ দেখবে এক একটা প্রজেক্টে কি কি হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে বা কি। রাজনীতি থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, এটাই হচ্ছে প্রথম টার্গেট। একদমই। মানে আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, বিজেপির হয়ে যে লড়ার সিদ্ধান্ত আপনার, আপনার নিজস্ব আদর্শের সঙ্গে এটা কিভাবে মিলে যায়? বিজেপি ছাড়া এখন আর কোনো রাজনীতি দল করার মতো কিছু আছে নাকি? তৃণমূল তো একটা চোরচাপটা দল। সিপিএম এর তো অবস্থা দেখেছো, হিন্দু বিরোধী দল। বিজেপি এখন দেশে 21টা রাজ্যে ক্ষমতায় আছে। বিজেপির ভীষণ আছে একটা, এই যে বিদেশ নীতি, কি দুর্দান্ত কাজ হচ্ছে এই জয়শঙ্করের আমলে, তুমিও জানো, সবাই জানেন। ভারত যেখানে কোথায় পিছিয়ে ছিল, সেখানে ভারত এখন কোথায় এগিয়ে আছে। ভারত অ্যাকচুয়ালি লড়াইটা শুরু করলো তো মোদী সরকার আসার পর 2014-র পর থেকে সমস্ত বিষয়ে। তাহলে বিজেপির একটা ভীষণ আছে দেশের প্রতি। একেবারে। মানবতা আপনি কি মনে করছেন নতুন প্রজন্মের নেতৃত্বই রাজনীতিতে পরিবর্তন আনতে পারে? একদমই তাই, নতুন মুখ দরকার খুব, অত্যন্ত নতুন মুখ খুব দরকার।
এবং সেটা বিভিন্ন ফিল্ডের দরকার, যেটা বিজেপি বেছে নিয়েছে এবার। এবার বিজেপি শুধুমাত্র দলের মধ্যে কিন্তু আটকে নেই, প্রচুর মানুষকে বিজেপি এবার ইলেকশনের টিকিট দিয়েছে যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদী মুখ। আরেকজন সাংবাদিক আছে শান্তু পান, সে তারকেশ্বরে দাঁড়াচ্ছে, তাকেও বিজেপি সুযোগ দিয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা, তাকে সুযোগ দিয়েছে। এরকম প্রচুর মুখকে কিন্তু বিজেপি এবার সুযোগ দিচ্ছে। অর্থাৎ বিজেপি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে তারা বিভিন্ন ফিল্ডে যারা প্রতিবাদী মুখ তাদেরকেও আমরা লড়ার সুযোগ দিচ্ছি, যে আপনারা মানুষের সঙ্গে এসে লড়ুন। এটা একটা বিশাল বড় দিক। আর একেবারে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী তালিকা দেখলে দেখবে যত চোর চাপটারা তৃণমূলের প্রার্থী তালিকায় সুযোগ পেয়েছে। আমার শেষ একটাই প্রশ্ন, জেতার ব্যাপারে মানবদা ঠিক কতটা আশাবাদী? এবার কি 26-এ আমরা বিজেপি ক্ষমতায় দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই। 26-এ বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। 4th মে বিজেপি জিতছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অনেক ধন্যবাদ মানবদা। দেবাশিস দা, দীর্ঘদিন আইপিএস হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন। এই যে দীর্ঘদিন একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার, মানে পুলিশ সার্ভিসে থাকার পরে, পুলিশ সার্ভিসে একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করার পরে হঠাৎ রাজনীতিতে আসার যে সিদ্ধান্ত, সেটা কেন নিলেন? রাজনীতিতে একটা মানে এমন একটা জায়গা যে ওখানে মানুষের সাথে ডাইরেক্টলি মানে যোগাযোগ রেখে যেটা জনসেবা বলতে পারেন সেটা করা যায়। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অবশ্যই ওখানে থেকেও সেবা করা যায়, কিন্তু ওটার একটা লিমিটেড অপশন রয়েছে। কিন্তু রাজনীতি এমনই একটা জায়গা যেখানে আপনি সমাজের সব ধরনের মানুষের সঙ্গে এবং সব রকম ভাবে আপনি তাকে সহযোগিতা করতে পারেন, যেটা হয়তো আইপিএস অফিসার হিসাবে তার বাধ্যবাধকতা রয়েছে। এখন আমি জনপ্রতিনিধি এবং মানুষের কাছে গিয়ে এই কাজ আমি করতে চাই। আর সব থেকে বড় কথা, আমার জীবনের যে একটা অধ্যায় আমি দেখেছি, সেখান থেকে আমাকে বেরোতেই হতো এবং বেরিয়ে এমন একটা প্ল্যাটফর্ম আমার দরকার ছিল যেখানে গিয়ে মানুষের সব থেকে বেশি সেবা করা সম্ভব। সেই পথটি আমি বেছে নিয়েছি, কারণ যেভাবে কেরিয়ারে আমাকে মানে বিপর্যস্ত করা হয়েছিল, তো সেই জায়গায় আমি কিন্তু একটা কথাই বলতে পারি, সেখান থেকে বেরিয়ে এসে আগের বার আপনি দেখেছেন 24-এ গিয়ে আমরা আটকে গেছি, তো আমি আটকে গেছিলাম। তো 26-এ গিয়ে এবার তো আমাকে আটকানো সম্ভব হয়নি। আমি যে জটিলতার কারণে আটকে গেছিলাম সেটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি। এবার আমি মুক্ত মনে মানুষের মধ্যে গিয়ে আমাকে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই এবং এলাকাকে সবচেয়ে ভালো করে চিনে এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের জন্য যা যা এখানে তাদের জন্য এই 15 বছরের নারকীয় শাসন এখান থেকে মুক্তি পাওয়ানোর জন্য যা যা কর্তব্য সেটা আমি করতে চাই। দেবাশিস দা, একটা কথা বললেন অধ্যায় দেখেছেন, একটু যদি ব্যাখ্যা করতেন। দেখুন, এই অধ্যায়টা তো মানে একটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের একটা অধ্যায়, প্লাস এই 15 বছরের যে অপশাসনের একটা অধ্যায়। তো এইটা দুটো কিন্তু একে অপরের পরিপূরক। প্রত্যেকটি মানুষকে কিভাবে আহ এই সরকার হ্যাকেল করেছে, একজন সাধারণ মানুষ থেকে আরম্ভ করে একজন ধরুন নেতা বা রাজনৈতিক কর্মী বলুন, বা বলতে পারেন কোনো পুলিশ অফিসার বলুন, বা কোনো সরকারি কর্মচারী বলুন, বা যারা চাকরি প্রার্থী, যারা কাজ পায়নি বা চাকরি পায়নি, এবং তাদেরকে জোর করে ডিপ্রাইভ করা এবং দুর্নীতির যে সমস্ত রকম সংজ্ঞা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা দেখেছি, গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় দেখেছি। ফলে এই জায়গা থেকে যদি আমরা মূল্যায়ন করি, তো এই অধ্যায়টা বলতে গেলে মানে এই 1-2 মিনিটটা খুব যথেষ্ট নয়, মানে এটা অনেক বড় চ্যাপ্টার। একজন আইপিএস অফিসার হিসেবে পুলিশের দায়িত্ব থেকে জননেতার ভূমিকায় এই পরিবর্তন কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? এটাই বলতে পারি যে পরিবর্তন হচ্ছেই এবার। এটা কোনো চ্যালেঞ্জ নয়, এটা আমাদের সংকল্প। মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তন হবে, এই সরকারের বিদায় দেবে। তো সেক্ষেত্রে আমি এই শুধু আমি একটা এর মধ্যে অংশীদার হচ্ছি, এর থেকে কোনো বড় কিছু আমি নিজেকে মনে করি না। আমি নতুন যে সরকার আসবে তাতে কতটা সর্বোচ্চভাবে সেই সরকারকে সুপ্রতিষ্ঠিত করা যায়, এবং যা যা হয়নি এখনো অব্দি, কোনো ইন্ডাস্ট্রি হয়নি, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো চাকরি বাকরি নেই, কোনো কাজ নেই, দুর্নীতিতে ভরে গেছে, মানুষের নতুন স্বপ্নকে আমি কিন্তু এখানে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আপনার প্রশাসনিক অভিজ্ঞতা ঠিক কিভাবে রাজনীতিতে কাজে লাগবে যদি একটু বলতেন। দেখুন, আমলারাই তো মানে পুরো রূপরেখা তৈরি করে একটা সরকারের। তো
এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে আমলারা যেটা পলিটিক্যাল পার্টির যেটা ম্যানিফেস্টো থাকে সেটা কি করে এক্সিকিউশন করা হবে, আমি এই কাজটাতে দক্ষ, এবং সেই পলিসি মেকিং এর জায়গাটাতে এবার আমি আরো অনেক বড় প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারবো। এবং মানুষের যে চাহিদা, আর যেহেতু আমার আমলাতান্ত্রিক অভিজ্ঞতা রয়েছে, দুটো যখন মেলবন্ধন হবে তখন কিন্তু সেই লোক কাজের জন্য অনেক বেশি স্বচ্ছন্দ হয় এবং সে লোক অনেক বেশি মানুষকে ডেলিভারি দিতে পারে। আমি দুটো জিনিসই জানি, কিভাবে কাজটা করতে হয় সেটাও জানি, আর এখন মানুষের কি চাহিদা রয়েছে সেটাও জানি, দুটোর মেলবন্ধন ঘটাবো। একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে বর্তমান রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটা নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি, এত খারাপ আইন শৃঙ্খলা ভারতবর্ষে কোথাও নেই। এটা মানে ল অ্যান্ড অর্ডার বলে শব্দটাই মুছে গেছে ওই রাজ্য থেকে। তো এক্ষেত্রে নতুন করে কিছু বলার মতো আমাদের জায়গা নেই। একটা কথাই বলতে পারি যে এখানে যেখানে কোনো আইনের শাসনই নেই সেখানে আর আইন শৃঙ্খলা নিয়ে কি আলোচনা করবো, আমাদের নতুন করে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেবাশিস স্যার, যদি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষ আপনাকে নির্বাচিত করেন সোনারপুর উত্তরে, ঠিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা উন্নত করতে আপনার পরিকল্পনা কি কি রয়েছে? একটাই আমাদের পরিকল্পনা যেটা নেওয়া হয়েছে, মানুষকে এই অপশাসন থেকে মুক্তি দেওয়া। আর এখানে যদি বলে কিছু নেই, আমরা আসছি এবং আমিও এই যজ্ঞে অংশীদার হচ্ছি, আমরা জিতছি। আর জেতার পরে আইন শৃঙ্খলা বলে শব্দটা প্রথম পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হবে, মানুষ আইনের শাসন দেখবে এবং এইভাবে সমস্ত রকম দুর্নীতি, তোলাবাজি, শোষণ, অত্যাচার, সব রকম যে পরিকল্পনা এখানে নিয়ে মানুষকে একদম বলতে পারেন মানুষের শেষ অবস্থা চলছে, এখান থেকে বেরোনোর আমরা পথ দেখিয়ে দেবো মানুষকে। পুলিশের ওপর আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব নিয়ে অনেক অভিযোগ ওঠে, আপনার মত কি এ প্রসঙ্গে? কিন্তু পুলিশ তো এ রাজ্যে শাসকের দলদাস, তো সেক্ষেত্রে পুলিশকে নিয়েই সব থেকে, পুলিশ এবং প্রশাসন যে যে কাজ করেছে তার তো কোনো আহ, ক্ষমা হয় না। মানে এই যে সিস্টেম, এখান থেকে আমরা অতি অবশ্যই এখান থেকে মুক্তি পথই খুঁজছি এবং সেই মুক্তিটা আমাদের মাধ্যমেই হবে। নরেন্দ্র মোদীজি, মাননীয় অমিত শাহজি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের যে সিনিয়র লিডারশিপ যে পথ দেখিয়ে দিয়েছেন সেটাই আমরা ফলো করে মানুষকে মানে যে যে এজেন্ডা নিয়ে এবার ইলেকশন হবে, যা চার্জশিট আমরা প্রকাশ করেছি, প্রত্যেকটা বিধানসভায় যে চার্জশিট প্রকাশ করেছি, সেইখান থেকে মানুষকে নতুন আলোর দিশারিতে, এটাই হচ্ছে আমাদের মানে একমাত্র উদ্দেশ্য। আহ, এই যে সোনারপুর উত্তর কেন্দ্র, এই কেন্দ্রের সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? সবচেয়ে বড় তিনটে সমস্যা রয়েছে। একটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল, ওই চতুর্গৃহে পরিণত করে এত মানুষকে মারা হয়েছিল, কোনো বিচার তারা কিন্তু পায়নি। তাদের আত্মা এখনো বলতে পারেন যে কাঁপছে এবং তারা বিচার পায়নি। যেমন অভয়া বিচার পায়নি, অভয়ার মাকে ময়দানে আসতে হয়েছে ভোটের ময়দানে বিচার পেতে, সেরকম এটাতে একটা দিক রয়েছে। তারপরে দুর্বৃত্তায়ন, এলাকার উন্নতি না হওয়া, তোলাবাজি, যারা যত ওখানে প্রমোটার রাজ রয়েছে, তারপরে ওই মাটির যে মাফিয়ারা রয়েছে, সব রকম কিছুই রয়েছে এবং এলাকার অনুন্নয়ন এত একটা খারাপ জায়গায় চলে গেছে। তো সেটা নিয়েও আমরা সরব হয়েছি এবং ওখানে আরো যে যে ব্যবস্থা রয়েছে, যেখানে মানুষের আরো কর্মসংস্থান করা যেত বাইপাস সংলগ্ন অঞ্চলে বা অন্যান্য জায়গায়, গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে ওখানে কাজ দেওয়া যেত বা ওখানে স্টল দেওয়া যেত, সেটা না করে চড়া দামে দোকানগুলোকে বিক্রি করা হয়েছে। অবৈধ, ওখানে অনেক বড় সমস্যা রয়েছে, ওখানে ইয়ের সমস্যা রয়েছে আপনার, বলতে পারেন ওই জলা জমি ভরাট করে বিভিন্ন রকম অবৈধ কার্যকলাপ চলছে। তো সেইগুলো থেকে বলতে পারেন যে পরিবেশকে রক্ষা করার জন্য, তারপরে যেটা বলতে পারেন যে বিভিন্ন রকম ভাবে অবৈধ নির্মাণ হয়েছে, সেগুলোকে আমাদের অতি অবশ্যই দেখতে হবে। সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, এই জায়গাগুলো একদা কিন্তু বামেদের খুব স্ট্রং একটা ঘাঁটি বলে বিবেচিত। আহ সেইখানে লড়াইটা কি ত্রিশঙ্কু হবে? কোনো অবস্থাতেই হবে না। পশ্চিমবঙ্গে বামেদের শাসন, অপশাসন সবকিছুই মানুষ দেখেছে, তার নেগেটিভ এফেক্টটাও পেয়েছে।
বা আমরা এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক। লড়াইটা আমাদের একটাই লড়াই, এই অপশাসনের বিরুদ্ধে লড়াই, আমরা জিতছি। স্থানীয় মানুষের জন্য আপনার 5টি প্রধান প্রতিশ্রুতি কি? প্রধান 5টি প্রতিশ্রুতি হচ্ছে যে বিচার অগ্নিকাণ্ডে মানুষ পায়নি, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি সেটাকে সেটাকে দেখা এবং সেটাকে সুনিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে এলাকার উন্নয়ন, যে ওয়ার্ডগুলোতে খুব খারাপ অবস্থা রয়েছে বা পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট বা ড্রেনেজ সিস্টেমের খুব অবনতি হয়েছে, সেটাকে দেখা। নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা, যারা ওই যে বলতে পারেন যে স্থানীয় প্রান্তিক মানুষ, চাষি যারা ওই সবজি বা অন্যান্য জিনিস বিক্রি করতে আসে, তাদের অবস্থাও খুব খারাপ, তাদের উপরে তোলাবাজি হয়, সেখান থেকে মুক্ত করা, তাদের ছোট ছোট স্টল দিয়ে বা নতুন বাজার তৈরি করে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া এবং তারা যাতে সব রকম ভাবে খুব সুলভ মূল্যে মানুষকে পরিষেবা দিতে পারে সেটার ব্যবস্থা করা, তারাও যাতে দুটো পয়সা পায় তার ব্যবস্থা করা। আর সর্বোপরি বলতে পারি যে যে এলাকাতে এখনো অনুন্নয়ন রয়ে গেছে আর এই প্রমোটার গাছ ধ্বংস করে সেখানে গরিব মানুষকে যাতে আমরা সঠিকভাবে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম সুবিধা দিতে পারি, সেই ব্যাপারগুলোকে সুনিশ্চিত করা। তৃণমূলকে কি মূল সমেত উপরে ফেলা যাবে দেবাশিস দা? তৃণমূল আবার যাচ্ছে, তৃণমূলের কোনো অস্তিত্ব বাংলাতে আর থাকবে না। তৃণমূল এমনিতেই চলে গেছে, মানুষের চার্জশিট তৃণমূলকে মানুষ দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তৃণমূল পুরোটাই অপ্রাসঙ্গিক। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমরা জিতছি, এছাড়া কোনো মানে এবং আমরা জিতছি সঙ্গে, আমরা তো সবাইকে নিয়ে, আমি আপনি সবাইকে নিয়ে এবং আমিও তার পার্ট, ফলে আমিও জিতছি, এ নিয়ে কোনো সংশয় থাকার কোনো ব্যাপার নেই।